কথিত আছে ৮০-র দশকে এরশাদ শাসনামলে বাংলাদেশে গ্যাস ভিত্তিক জ্বালানি বিশেষ করে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহারের একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল। সে সময় একটি বিদেশি কোম্পানি পরীক্ষামূলকভাবে তৎকালীন যোগাযোগ মন্ত্রীর গাড়িতে সিএনজি কিট স্থাপন করে। উদ্দেশ্য ছিল দেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস মজুদ থাকার সুযোগ কাজে লাগিয়ে তেল নির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। সিএনজি ব্যবহারে তেলের তুলনায় জ্বালানি ব্যয় প্রায় ৫ গুণ কম হয়। কিন্তু এখানেই শুরু হয় এক অদ্ভুত ও দুঃখজনক বাস্তবতা। মন্ত্রীর গাড়ির ড্রাইভার নিয়মিত তেল চুরি করে ব্যক্তিগতভাবে লাভবান হতো। সিএনজি ব্যবস্থায় সেই সুযোগ না থাকায় সে অসন্তুষ্ট হয়ে পড়ে। কথিত আছে সে ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে গাড়ি বন্ধ করে দিত এবং মন্ত্রীকে বোঝাতে থাকত যে সিএনজি ব্যবহার করলে গাড়ির ক্ষতি হয়, এটি নির্ভরযোগ্য নয়, দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করবে ইত্যাদি। এই বিভ্রান্তিকর বক্তব্যের ফলেই নীতি নির্ধারক পর্যায়ে সিএনজি প্রকল্পটি আর এগোয়নি। এর প্রায় ১০ বছর পর বাংলাদেশে সিএনজির ব্যবহার বাস্তবায়িত হয়। এই ১০ বছরে দেশকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে হয়েছে, যার পরিমাণ হাজার হাজার কোটি টাকায় পৌঁছেছে। এখানে একজন ড্রাইভারের অসততার কথা বলা হয়েছে, যে হয়তো কয়েক লাখ টাকা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন সাধারণ ড্রাইভারের দুর্নীতির কারণে যদি একটি দেশ এত বড় ক্ষতির সম্মুখীন হতে পারে, তবে জনগণের ভোটে নির্বাচিত একজন মন্ত্রী যদি মাত্র কয়েক কোটি টাকার বিনিময়ে কোনো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে দেন, তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? এই ধরনের সিদ্ধান্ত শুধু একটি প্রকল্প থামিয়ে দেয় না, একটি দেশকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে দেয়, অর্থনৈতিক সম্ভাবনা নষ্ট করে এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর দীর্ঘমেয়াদী বোঝা চাপিয়ে দেয়। দুর্নীতি যখন নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে যায়, তখন তার ক্ষতির পরিমাণ আর ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, তা পুরো জাতির ভাগ্যকে প্রভাবিত করে, কখনো কখনো দশকের পর দশক পিছিয়ে দেয়। সৎ নেতৃত্ব না থাকলে একটিমাত্র প্রকল্প কিভাবে একটি দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে দিতে পারে, তা জানতে হলে এই উদাহরণটি মনোযোগ দিয়ে দেখুন। ইন্টারনেটে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে তথ্য আদান প্রদানের পথে সাধারণত একাধিক মাধ্যম কাজ করে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের কোনো একটি কম্পিউটার থেকে আমেরিকার কোনো কম্পিউটারে তথ্য পাঠাতে হলে কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ভিস্যাট, স্যাটেলাইট সহ নানা মাধ্যম অতিক্রম করতে হয়। এসব ধাপ পেরোতে গিয়ে তথ্য পরিবহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে যদি দ্রুত গতিসম্পন্ন কোনো কেবেলের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করা যায়, যেমন ফাইবার অপটিক কেবল, কাঁচ দিয়ে তৈরি বিশেষ ধরনের কেবল, তাহলে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব হয়। সমুদ্রের তলদেশ দিয়ে এ ধরনের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে দেশ থেকে দেশে সরাসরি সংযোগ স্থাপন করা হয়, যা সাবমেরিন কেবল নামে পরিচিত। ১৯৯৬ সালে বাংলাদেশের বঙ্গোপসাগরের নিচ দিয়ে অতিক্রমকারী একটি সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বাংলাদেশকে দেওয়া হয়েছিল। কথিত আছে সে সময় বাংলাদেশকে বিনামূল্যেই এই কেবলের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু সাবমেরিন কেবলে যুক্ত হলে দেশের তথ্য পাচার হয়ে যেতে পারে, এমন অজুহাতে সে সুযোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে আরও বলা হয়ে থাকে, একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী প্রতিদ্বন্দ্বী একটি দেশের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিষয়টি ইচ্ছাকৃতভাবে আটকে দেন এবং ফাইলটি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছতে দেননি। ধারণা করা হয়, বাংলাদেশ সাবমেরিন কেবলে যুক্ত হলে আইটি খাতে দ্রুত এগিয়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অনেক কাজ নিজেরা করতে পারবে, এই আশঙ্কা থেকেই তারা তখন বিষয়টি বাধাগ্রস্ত করে। এরই মধ্যে ওইসব দেশ সাবমেরিন কেবলের সুবিধা কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর নানা সেবা ও কাজ শুরু করে এবং আইটি এনেবলড সার্ভিসের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। সাবমেরিন কেবলে যুক্ত হলে দ্রুত ডেটা আদান প্রদান সম্ভব হতো এবং বাংলাদেশেও বসে বিশ্বের বিভিন্ন দেশের কাজ করা যেত। এর ফলে দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হতো। দীর্ঘ বিলম্বের পর অনেক বছর পরে বাংলাদেশ প্রায় ৭০০ কোটি টাকা ব্যয় করে সাবমেরিন কেবল সিএমই-4 এর সঙ্গে যুক্ত হয়। কিন্তু ততদিনে অনেক সম্ভাবনাময় কাজ আমাদের হাতছাড়া হয়ে যায়, কারণ এ সময়ের মধ্যে যেসব দেশ আগেই এই সুবিধা কাজে লাগিয়েছিল তারা এসব খাতে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করে ফেলে। ফলে বাংলাদেশ যখন বিদেশ থেকে কাজ আনতে চায়, তখন অভিজ্ঞতার অভাব দেখিয়ে অনেকেই কাজ দিতে আগ্রহী হয় না।
পরিণতিতে একজন অসৎ মন্ত্রীর সিদ্ধান্ত ও দুর্নীতির কারণে দেশের লাখো মানুষের সম্ভাব্য কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের সুযোগ হাতছাড়া হয়ে গেছে, যার ক্ষতি দেশকে দীর্ঘ সময় ধরে বহন করতে হচ্ছে। এ ধরনের দুর্নীতির জন্য শুধু রাজনীতিবিদ বা ক্ষমতাসীন ব্যক্তিরাই দায়ী নন, আমরা সাধারণ জনগণও এর পরোক্ষ অংশীদার। কারণ নির্বাচন এলেই আমরা অনেক সময় যোগ্যতা, সততা ও দেশপ্রেমের চেয়ে বড় দল বা পরিচিত মুখকে প্রাধান্য দিয়ে ভোট দিই। এর ফলেই এমন ব্যক্তিরা সংসদে পৌঁছে যান যারা পরবর্তীতে ব্যক্তিস্বার্থে দুর্নীতিতে জড়িয়ে দেশের অপূরণীয় ক্ষতি সাধন করেন। আমাদের এই ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় পুরো জাতিকে, হাতে কলমে নয়, বরং হারানোর সুযোগ, নষ্ট হওয়ার সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির মাধ্যমে। তাই শুধু নেতা বা সরকারের সমালোচনা করলেই দায়িত্ব শেষ হয় না, নিজেদের ভোটের সিদ্ধান্ত নিয়েও আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন। দেশের প্রকৃত উন্নতির জন্য আমাদের উচিত সৎ, দক্ষ, নিবেদিত প্রাণ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করা। সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়াই পারে দুর্নীতি রোধ করতে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে। এই ভোট শুধু একটি কাগজ নয়, এই ভোট আমাদের ভবিষ্যৎ। ভুল সিদ্ধান্ত মানে সামনে আরো অন্ধকার।